নমস্কার। লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভাব ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবটিকে বোঝা খুব দরকার, কারণ বারবার বিভিন্ন বিষয় আমাদের আসে বিচার করার জন্য, যেটা ষষ্ঠ ভাব কেন্দ্রিক। তাই এই ভাবকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। অবশ্যই খুব মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন, এবং জ্যোতিষে যারা স্টুডেন্ট তাদেরকে তো অবশ্যই বলবো হচ্ছে খুব মন দিয়ে অনুষ্ঠানটিকে আপনারা সম্পূর্ণ দেখুন। ষষ্ঠ ভাব থেকে আমরা অনেক কিছু বিচার করি, তার মধ্যে প্রধান হলো রোগ। ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করা হয়। যদি ষষ্ঠ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ চলে গিয়ে যদি পীড়িত হয়ে যায়, কমজোর হয়ে যায়, তাহলে পারে কিন্তু সেই গ্রহটি রোগ দেবার চেষ্টা করে। ষষ্ঠ ঘরের মধ্যে যেই গ্রহই চলে যাক না কেন, সেই গ্রহ সম্পর্কীয় রোগ আসতে পারে, বা ষষ্ঠ ঘরের অধিপতি যেই গ্রহের সঙ্গে কানেক্ট হোক, সেই গ্রহ সম্পর্কীয় যেই গ্রহের সঙ্গে যুক্ত হয়েছে সেই গ্রহ সম্পর্কীয় রোগ আসতে পারে। এবং ষষ্ঠ ঘরের অধিপতি মহারাশির যেই ভাবের মধ্যে চলে যাবে সেই ভাব সংক্রান্ত রোগ নিয়ে আসতে পারে। তবে রোগকে বিচার করতে গেলে আরো অনেকগুলো বিষয় দেখতে হবে। তাহলে ষষ্ঠ ঘর থেকে রোগ বিচার করা হয়। এই রোগ বিচার করার পেছনে একটা কাহানি আছে। কাহানি মানে কি, বিষয়টি কেমন করে এলো দেখুন। এই ষষ্ঠ ঘর আমাদের নাভির তলার অংশটাকে ইন্ডিকেশন দেয়, অর্থাৎ নাভি থেকে 1 ইঞ্চি ওপরে, নাভি থেকে 3 ইঞ্চি তলায় অবধি ষষ্ঠ ঘরটাকে ধরা হয়ে থাকে। তো এইটুখানি অর্গান যেটা রয়েছে, অর্থাৎ আমাদের পেটের তলার অংশ, মানে পেটের নাভি থেকে 1 ইঞ্চি উপরে এবং নাভি থেকে 3 ইঞ্চি তলায়, এই অংশটাকে যদি দেখি তাহলে এই অংশটার মধ্যে বেশিরভাগ সময় আমরা যে খাবার খাই সেই খাবারের জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এবং খাবার পাচন বা খাবারটি যে আপনার হজম হচ্ছে কিনা, হজম হওয়ার জন্য যে অর্গানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এই সমস্ত জায়গাতেই আছে। এই কারণে বলা হয়েছে ষষ্ঠ ঘর খুব গুরুত্বপূর্ণ এবং রোগের ঘর। কেন? ষষ্ঠ ঘর হচ্ছে রোগ এই কারণে, যেমন আপনি খাওয়া দাওয়া করবেন সেই খাওয়া দাওয়াকে যদি আপনার এই অংশটা যদি ভালো হয়, ষষ্ঠ ঘর যদি ভালো হয়, তাহলে এই অংশটা আপনার খাবারকে হজম করতে পারবে সুষ্ঠুভাবে। তাহলে যদি হজম করতে পারে তাহলে আপনার রোগ সহজে আসবে না। আর যদি এই জায়গাটা হজম করতে না পারে বা হজমের প্রক্রিয়াকে সামলাতে না পারে, তাহলেই আপনার রোগ এসে যাবে। এই কারণে বলা হয় ষষ্ঠ ঘরের মধ্যে শক্তিশালী অশুভ গ্রহ, শক্তিশালী অশুভ গ্রহ বা ষষ্ঠপতি যদি বলশালী হয়ে যায়, তাহলে পারে কিন্তু রোগ আসার সম্ভাবনা অনেকটা কমে যায়। বা যদিও রোগ আসে, জাতকের প্রচন্ড মানসিক বল থাকে সেই রোগের সঙ্গে লড়াই করার। এবারে ষষ্ঠ ঘরকে বুঝতে গেলে একটি বিষয় আরো বুঝতে হবে। ষষ্ঠ ঘর আমরা জানি একটি উপচয় স্থান, আবার উপর দিকে ষষ্ঠ ঘর একটি অশুভ স্থান। তাহলে উপচয় স্থানের মধ্যে অশুভ গ্রহরা ভালো ফল দেয়, আবার অশুভ স্থানের মধ্যে অশুভ গ্রহরা খারাপ ফল দেয়, অশুভ স্থানের মধ্যে শুভ গ্রহরা ভালো ফল দেয়। তাহলে কোথাও একটুখানি কনফিউশন আসছে। একদিকে উপচয় স্থানের মধ্যে অশুভ গ্রহরা ভালো ফল দেয় বলছে, তাহলে আমি যদি ষষ্ঠ ঘরকে উপচয় স্থান মনে করি তাহলে সেখানে অশুভ গ্রহরা ভালো। আবার অপর একটি সূত্র বলছে ষষ্ঠ ঘর একটি অশুভ স্থান, অশুভ স্থানকে অশুভ গ্রহরা আরো খারাপ করে দেয়। তাহলে আমি যদি ষষ্ঠ ঘরকে একটি অশুভ স্থান ধরি, তাহলে এখানে অশুভ গ্রহ উপচয় স্থান বলে ভালো ছিল, কিন্তু এখানে এখন বলছে অশুভ গ্রহ খুবই খারাপ ফল দেয়। তাহলে ঘটনাটা কি হবে? খুব সিম্পল। ঘটনাটা কেমন হবে? ষষ্ঠ ঘরের মধ্যে যেই অশুভ গ্রহ থাকবে সেই অশুভ গ্রহ তো যদি একাধিক পাপক গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, ষষ্ঠ ঘরের অধিপতি বা ষষ্ঠ ঘরে যেই গ্রহটি থাকবে সেই গ্রহটি নিজেই যদি নিচস্থ হয়ে যায়, ষষ্ঠ ঘরে যেই গ্রহটি থাকবে সেই গ্রহটি যদি দেখা যায় যে 3টি পাপক গ্রহ সেই গ্রহটিকে দেখছে, তাহলেই নৈসর্গিক পাপক গ্রহ, তাহলেই আপনার কিন্তু রোগ আসতে পারে বা জীবনের সমস্যা বাড়িয়ে দেবে ওই গ্রহটি। ষষ্ঠ ঘরে সে অশুভ গ্রহ থাকলেও যেহেতু অশুভ গ্রহটি কমজোর, সেই কারণে কিন্তু আপনাকে আরো অনেক রকম জটিলতার মধ্যে ফেলে দেবে। তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ থাকে তাহলে কি হবে? ষষ্ঠ ঘরের মধ্যে শুভ গ্রহ থাকলে পারে অবশ্যই আপনাকে রোগ কম দেবে, আপনার জীবনকে জটিল কম করবে।
কিন্তু অশুভ গ্রহরা ষষ্ঠ ঘরেতে ভালো আর শুভ গ্রহরা ষষ্ঠ ঘরেতে খারাপ, এই কথাটা কিন্তু আরেকটি অন্য বিষয়। কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেখি, ষষ্ঠ ঘর থেকে আমরা লড়াই দেখি, সংগ্রাম দেখি, ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রু দেখি, ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু আমরা আমাদেরকে কিছু হাসিল করা, এই ব্যাপারটা দেখি। আর এই ব্যাপারটার জন্য যথেষ্ট পরিমাণে শক্তি লাগে এবং যথেষ্ট পরিমাণে এই এই বিষয়গুলোকে প্রাপ্তি করতে গেলে পরিশ্রম লাগে, এবং এই শত্রুকে আটকাতে গেলে ক্ষমতা লাগে, রোগকেও আটকাতে গেলে ক্ষমতা লাগে, এবং আপনি যদি কোনো লড়াইয়ে যান সেখানেও আপনার শক্তি লাগে। এর জন্য অশুভ গ্রহরা ভালো। তবে অশুভ গ্রহরা ষষ্ঠ ঘরের এই ফলগুলোতে ভালো, কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে এই অশুভ গ্রহ কিন্তু রোগ নিয়ে আসে। একটা কথা তো বলাই হয়নি, ষষ্ঠ ঘরের মধ্যে যদি 3টি অশুভ গ্রহের দৃষ্টি চলে আসে তাহলে পারে, 2টিও যদি দৃষ্টি আসে তাহলেও সেই লোকের কিন্তু শত্রু জন্মে যায়, সেই লোককে কিন্তু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করে। ষষ্ঠ ঘর থেকে আমরা খেলাধুলা বিচার করি। এবং ষষ্ঠ ঘরের কারক গ্রহ, ষষ্ঠ ঘরের কারক গ্রহ মঙ্গল। মঙ্গল খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। যেমন ষষ্ঠ ঘর থেকে আমরা কি আমাদের রোগ হবে এটা বিচার করি। আবার এই ষষ্ঠ ঘরের অধিপতি যদি বলশালী হয় তাহলে পারে রোগ থেকে বাঁচার পথ বার করে দেয়। অর্থাৎ জাতক প্রচন্ড সতর্ক হবে যে আমি কেমন ভাবে চলবো যাতে আমার রোগ না হয়। এই কারণেই ষষ্ঠ ঘরের অধিপতি যদি ভালো হয় এবং সে যদি পঞ্চমপতি বা নবমপতির সঙ্গে কানেক্ট করে নেয় তাহলে কিন্তু এটা ডক্টরি লাইন খুলিয়ে দেয়। ষষ্ঠ ঘরের অধিপতি যদি কোনো সময় সপ্তমে চলে যায় বা সপ্তম ঘরের অধিপতি যদি ষষ্ঠে চলে আসে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের প্রবলেম ক্রিয়েট করে দেয়। যদি ডিভোর্স না হয় অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম নিয়ে আসবে। ষষ্ঠ ঘর থেকে আমরা গৃহপালিত পশু বিচার করি। মাথায় রাখবেন চতুর্থ ঘর থেকেও আমরা গৃহপালিত পশু বিচার করি, কিন্তু চতুর্থ ঘরের গৃহপালিত পশু হচ্ছে যেই গৃহপালিত পশুটি আমাদের ঘরে থাকে এবং আমরা তাকে আমাদের নিজেদের বন্ধু ভাই বা নিজেদের সন্তানের মতো মনে করি এবং তাকে আমরা নাম ধরে ডাকি, আমাদের সঙ্গেই খায়, আমাদের সঙ্গেই থাকে, আমাদের সঙ্গেই ঘোরে, ঠিক আছে। এরকম গৃহপালিত পশুগুলো হচ্ছে ফোর্থ হাউস। আর যেই পশু আমাদের গৃহপালিত কিন্তু তার ধরুন ঘরের মধ্যে আমি 2-3টে গরু পুষেছি, এবার তার দুধ আমি কিন্তু বিক্রি করছি মার্কেটে, এইরকম যে গৃহপালিত পশু এটাকে তো সিক্সথ হাউস থেকে কিন্তু শখ বিচার করা হয়। সিক্সথ হাউসের অধিপতি যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে আপনাকে ভুলভাল শখে জড়িয়ে দেবে। আর শখ একটি হচ্ছে যে আপনি আপনার শখকে পূরণ করতে গিয়ে মানসিক সুখ পাচ্ছেন কিছুক্ষণের জন্য। সব শখ যে সুখ দেয় এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু আপনার ষষ্ঠপতি যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি শখে কিছু কিনবেন এবং সেটি আপনার বেশি দিন স্টে করবে না, লস হয়ে যাবে, সেটা খারাপ হয়ে যাবে। মনে করা যাক ষষ্ঠ ঘরের অধিপতি খারাপ এবং আপনি মনে করছেন আমি একটি কম্পিউটার কিনবো, ঠিক আছে, আপনি কম্পিউটার কিনলেন, কিন্তু কেনার পর আপনি যখনই কম্পিউটারটা কিনে নেবেন তারপরেই দেখবেন কম্পিউটারেতে ডিস্টার্ব হচ্ছে কিছু, বা কম্পিউটারটা হয়তো সবই ঠিক আছে আপনি চালাতে পারছেন না, কিছু না কিছু ওইটা নিয়ে প্রবলেম হবে যেটা আপনাকে আনস্যাটিসফাই করে দেবে। আবার ষষ্ঠ ঘরের অধিপতি যদি বলশালী হয়ে যায় এবং ষষ্ঠ ঘরের মধ্যে যদি একটি শুভ গ্রহের দৃষ্টি আসে, বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি যদি চলে আসে বা বৃহস্পতি বা শুক্রের, তাহলে পারে আপনি আজকে শখ করেছেন যে আমার একটি ভালো বাড়ি হলে পারে ভালো হতো, ঠিক আছে, আমার ছোটখাটো ঘর, আমার একটা বড় বাড়ি হলে পারে ভালো হতো। ভগবানের কৃপায় কোনো না কোনো একদিন আপনার এই শখ পূরণ হয়ে যাবে। এটাই হচ্ছে ষষ্ঠ ঘরের পাওয়ার। ষষ্ঠ ঘর খারাপ হয়ে যায় কিভাবে জানেন? যখন স্বামী স্ত্রী বারবার অশান্তির মধ্যে পড়ে যায়, মিথ্যে অহংকার আপনার মধ্যে চলে আসে, রোগ সম্পর্কে আপনার সচেতনতা না থাকে এবং ঝুটমুট মানে উল্টোপাল্টা কথা বলে নিজেই শত্রু বানাচ্ছেন, এইরকম সময় ষষ্ঠ ঘর কিন্তু আপনার ভালো থাকলেও খারাপ হয়ে যাবে। ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরির পরীক্ষা বিচার করি, ষষ্ঠ ঘর থেকে আমরা যে কোনো প্রতিযোগিতা বিচার করি। ষষ্ঠ ঘরের অধিপতি বা ষষ্ঠ ঘরের মধ্যে গোচরেতে যখন বৃহস্পতি দৃষ্টি দেয়
বা গোচরেতে যখন ষষ্ঠপতি হয়তো শুভ গ্রহের ঘর থেকে গোচর করছে, সেই সময় কিন্তু চাকরির যদি পরীক্ষা থাকে পরীক্ষাটি ভালো হয়। এছাড়াও জন্মছকের মধ্যে ষষ্ঠ ঘর বা ষষ্ঠপতি যদি ভালো হয়ে থাকে তাহলে মোটামুটি তার কম্পিটিটিভ এক্সাম কিন্তু ভালোই হয়ে থাকে। ষষ্ঠ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ, সেই অশুভ গ্রহ যদি পাপ পীড়িত হয়ে থাকে তাহলে পারে ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরি বিচার করি, তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ, সেই অশুভ গ্রহ পাপ পীড়িত হয়ে আছে বা ষষ্ঠপতি কোথাও চলে গেছে, হয়তো সে নবমে গেছে, হয়তো সে দ্বিতীয় গেছে, কোথাও গেছে এবং দু তিনটে পাপগ্রহের সঙ্গে বসে রয়েছে, এরকম অবস্থায় আপনি চাকরি তো করবেন কিন্তু চাকরিতে সুখী হতে পারবেন না। আপনি নিজে প্র্যাকটিক্যালি ছক দেখবেন যে আপনি হয়তো চাকরি করছেন কিন্তু চাকরিতে আপনার স্যাটিসফ্যাকশন নেই। ষষ্ঠ ঘরের ওপর দিয়ে বা ষষ্ঠ ঘরের মধ্যে যদি রাহু থাকে এবং ষষ্ঠ ঘরের ওপর থেকে যদি রাহু গোচর করে, ট্রানজিট করে, এই সময়টি আপনার জীবনের জন্য খুব ভাইটাল সময় হয়ে যাবে। এই সময় রাহু যখন পাস করে বা ষষ্ঠ ঘরের মধ্যে যখন রাহু থাকে, এই রাহু কিন্তু বারবার আপনাকে ধার বাকি করিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এমন কিছু ঘটনা ঘটাবার চেষ্টা করে আপনার জীবনে যেটা ধার বাকির সঙ্গে যুক্ত, এবং সেই ধার বাকি নিয়ে আপনি ধারটা ঠিক করে শোধও করতে পারেন না। তাই ষষ্ঠ ঘরকে যারা বিচার করবেন পরবর্তী সময় খুব ওয়াকিবহল হয়ে বিচার করতে হবে। ষষ্ঠ ঘর এত ইজি নয় যে অশুভ গ্রহরা ভালো ফল দেয়, শুভ গ্রহরা খারাপ ফল দেয়, এইটুখানি আমি যদি বুঝে যাই, এত সহজ নয় ষষ্ঠ ঘর। অশুভ গ্রহরা ভালো ফল দেয় যদি অশুভ গ্রহটি বলশালী থাকে, তবেই সে ভালো ফল দেবে। যদি অশুভ গ্রহ ষষ্ঠ ঘরে আছে কিন্তু সে কমজোর হয়ে আছে, তাহলে ষষ্ঠ ঘরের যে কি অবস্থা করবে বহু লোকই জানে। তো খুব সামান্য করে বললাম ষষ্ঠ ঘর নিয়ে। আমি তো একটি ক্লাসই করি, 3 ঘন্টার আমি ক্লাস, 3 ঘন্টাতে আমি ষষ্ঠ ঘর নিয়েই বোঝাই। তো যাই হোক, ইউটিউবে তো এতটা করা যায় না। তো যাই হোক, সামান্য করে বললাম। অনুষ্ঠানটি কেমন লাগলো বলবেন অবশ্যই, লিখে জানাবেন কমেন্টস করে। এবং আপনারা কি আরো অন্যান্য ভাবের বিষয়গুলো শুনতে চাইছেন? তাহলে যদি শুনতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার যে প্রশ্ন থাকলো বা আপনি যেটা লিখবেন যে হ্যাঁ আমি আরো অন্যান্য ভাব শুনতে চাই, তাহলে আমি করব। যদি আপনারা কিছু না লেখেন, সারা শব্দ না দেন, তাহলে আর করব না, আরো অন্যান্য টপিকের মধ্যে চলে আসবো। আর অনুষ্ঠানটি ভালো লাগতে পারে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই চ্যানেলটির মধ্যে আমি কিন্তু জ্যোতিষের শুধু শিক্ষামূলক বিষয়গুলোই বোঝাবো। তো কারণ আগে অনেক দিন আগে যখন অ্যাস্ট্রো টিপস চ্যানেলটার মধ্যে আমি চালাতাম, তখন অনেক শিক্ষামূলক অনুষ্ঠান করেছি, তবু ওখান থেকে বহু লোক বা অনেক আমার দর্শকরা বারবার আমাকে বিভিন্নভাবে বলে যে স্যার আপনি সবই তো ভালো করতেন কিন্তু এখন সব রাশি ফলে চলে এসেছেন, আপনি শিক্ষামূলক অনুষ্ঠানগুলো আবার শুরু করুন না কেন। তো সেইখান থেকে চিন্তা ভাবনা আবার শুরু করলাম, দেখা যাক কতখানি এগোতে পারি। তো যাই হোক, পরের দিনকে আবার দেখা হবে আপনার সাথে। নমস্কার, ভালো থাকবেন।